হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেকনো ইউনিভার্স। চলে এলাম আপনাদের মাঝে ব্যাংকিং ডিপ্লোমার আরেকটি সলিউশন ক্লাস নিয়ে। বিগত কয়েকটি ক্লাসে আমরা এআইবিবির বিগত ব্যাংকিং ডিপ্লোমাতে আসা একটি কোশ্চেন সমাধান করেছিলাম এবং সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জেএআইবিবির বিগত ব্যাংকিং ডিপ্লোমাতে আসা মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ টপিকস মানি সাপ্লাই নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব মানি সাপ্লাই কি, ইকোনমিতে এর কি কি ইফেক্ট আছে এবং মানি সাপ্লাই কিভাবে মেজার করা হয়। তো চলুন শুরু করা যাক। চলুন দেখি মানি সাপ্লাই বলতে আমরা কি বুঝি। এখানে দেখেন কি বলেছে, মানি সাপ্লাই রিফার্স টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন সার্কুলেশন উইদিন অ্যান ইকোনমি হেল্ড বাই পাবলিক। অর্থাৎ আমাদের ইকোনমিতে বর্তমানে যে পরিমাণ মানি সার্কুলেট করতেছে, অর্থাৎ মুভমেন্ট করতেছে, এটার সমষ্টিকেই আমরা মানি সাপ্লাই বলতেছি। ঠিক আছে, অর্থাৎ ইকোনমিতে যে পরিমাণ মানি অ্যাভেলেবেল আছে এটার সমষ্টিকেই আমরা মানি সাপ্লাই বলতেছি। এবং এই মানিটা অবশ্যই পাবলিক মানি হইতে হবে। ঠিক আছে, সেটা এমনও হইতে পারে তাদের হাউস হোল্ড অথবা ফার্ম অথবা ইনস্টিটিউশনাল কোনো ট্রানজ্যাকশনের মানি হইতে পারে, অথবা সে মানিটা তারা কোনো ব্যাংকে ডিপোজিটও করতে পারে, কিন্তু সেটা অবশ্যই পাবলিক মানি হইতে হবে, তাহলে সেটা মানি সাপ্লাই হিসেবে কনসিডার করা যাবে। কিন্তু অন্যদিকে যারা প্রডিউসার অফ মানি আছে, যেমন গভর্নমেন্ট, ব্যাংকিং সিস্টেম, এদের যে রিজার্ভ মানি, এই রিজার্ভ মানিটাকে মানি সাপ্লাই হিসেবে কনসিডার করা যাবে না। ঠিক আছে, তারপরে দেখেন কি বলেছে, দ্য মানি সাপ্লাই ইজ অ্যান কমনলি ইউজড অ্যান ইন্ডিকেটর টু এক্সামিন দ্য ওভারঅল ইকোনমিক হেলথ অফ অ্যান ইকোনমি। ঠিক আছে, তাইলে ইকোনমিক হেলথ এক্সামিন করার জন্য মানি সাপ্লাইটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখেন, ইট প্রোভাইডস ইনসাইটস ইনটু দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট ক্রিয়েশন, হুইচ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন ডিটারমিনিং দ্য স্টেট অফ অ্যান ইকোনমি। ঠিক আছে, তার মানে এই মানি সাপ্লাইয়ের উপর বেস করে আমরা কত টাকা স্পেন্ড করব অথবা কত টাকা আমরা ইনভেস্ট করব, এটা আমরা বের করতে পারি। সেন্ট্রাল ব্যাঙ্কগুলো করে কি, আপনার ধরেন এই মানি সাপ্লাইয়ের উপর বেস করে তারা বিভিন্ন ডিসিশন নিয়ে, আরও টাকা সারবে কি সারবে না, এটা ডিসিশন তারা মানি সাপ্লাই থেকে নিয়ে থাকে। কারণ মানি সাপ্লাইটা ইকোনমিতে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা এখন দেখব যে মানি সাপ্লাই কীভাবে ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে থাকে। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক। এখন মানি সাপ্লাই ইকোনমিতে সিরিয়াস কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে, যেমন শুরুতে দেখেন ইনফ্লেশনেও মানি সাপ্লাইয়ের ইফেক্ট আছে। যেমন ধরেন যদি মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে হয় কি, আমরা আগে যে কোয়ান্টিটি অফ গুডস আমরা যে টাকা দিয়ে পেতাম, এখন দেখা যাবে কিছুদিন পর দেখা যাবে যে সেই কোয়ান্টিটি অফ ফুডস আমাদেরকে আরও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে দেখেন, এখানে ইনফ্লেশন রেটটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি দেখা গেল, মানি সাপ্লাই যখন বেড়ে যায় তখন ইনফ্লেশনটাও বেড়ে যায়। ঠিক আছে, একইভাবে দেখেন ইন্টারেস্ট রেট, মানি সাপ্লাই যখন বেড়ে যায় তখন ইন্টারেস্ট রেটটা কমে যায়। ঠিক আছে, তার মানে যখন ইন্টারেস্ট রেটটা কমে যায় তখন পাবলিক কী করবে, পাবলিক আর অন্যান্য যে বিজনেসম্যান যারা আছে তারা ব্যাংক থেকে বেশি পরিমাণ লোন নেবে, দেন ওই লোনটা তারা আরও প্রোডাক্টিভ কাজে ইনভেস্ট করবে এবং দেখা যাবে যে সেখান থেকে আরও বেশি পরিমাণে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেখানে এমপ্লয়মেন্টের সুযোগ হচ্ছে। ঠিক আছে, তার মানে যখন মানি সাপ্লাইটা বেড়ে যায় তখন ইন্টারেস্ট রেটটা কমে যায়, তার মানে ইন্টারেস্ট রেটের উপরেও মানি সাপ্লাইয়ের ইফেক্ট আছে। ঠিক আছে, তারপরে দেখেন ইকোনমিক গ্রোথ, আমরা একটু আগেই দেখলাম যখন মানি সাপ্লাই ইন্টারেস্ট রেটে ইফেক্ট ফেলে, তার মানে একইভাবে ইকোনমিক গ্রোথেও ইফেক্ট ফেলে। কারণ কি, যখন মানি সাপ্লাই বেড়ে গেলে বিজনেসম্যান আছে তারা কি করবে, আপনার ধরেন বেশি পরিমাণ মানি আপনার ধরেন লোন হিসেবে পাচ্ছে, দেন সেটা প্রোডাক্টিভ কাজে তারা ইনভেস্ট করতেছে। ঠিক আছে, তার মানে তার মানে হচ্ছে কি ইকোনমিক গ্রোথ হচ্ছে। ঠিক আছে, তার মানে মানি সাপ্লাইয়ের ইকোনমিক গ্রোথের উপরেও এদের ইফেক্ট আছে। ঠিক আছে, তারপরে আমরা দেখি এক্সচেঞ্জ রেট। অ্যান্ড সাপোজ ধরুন যদি মানি সাপ্লাই বেড়ে যায়, অন্যান্য দেশের তুলনায় মানি সাপ্লাইটা বেড়ে যায়, তাহলে হয় কি, আপনার ধরেন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে হয় এদের মানি সাপ্লাইয়ের কারণে মানে কারেন্সিতে ডেপ্রিসিয়েশন দেখা যায়। যদি কারেন্সি ডেপ্রিসিয়েশন হয় তাহলে অন্যান্য দেশের তুলনায় আমাদের এক্সপোর্টটা কী হবে, কম্পিটিটিভ হবে। কিন্তু মানি সাপ্লাই যখন বেড়ে যায় তখন ইম্পোর্টটা অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায় অন্যান্য দেশের তুলনায়, যেটা ইন্টারন্যাশনাল ট্রেডে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তার মানে এখানে কি দেখা গেল যে মানি সাপ্লাই এক্সচেঞ্জ রেটের উপরেও ইম্প্যাক্ট ফেলে থাকে।
এখন আমরা দেখি অ্যাসেট প্রাইস। এখন মানি সাপ্লাই যখন বেড়ে যায়, অ্যাসেট প্রাইসও আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়, যে কারণে আমাদেরকে স্টক, রিয়েল এস্টেট এবং যে কমোডিটিস, অন্যান্য যে কমোডিটিস আছে যেগুলো আগের তুলনায় বেশি প্রাইসে কিনতে হয়। ঠিক আছে, আবার একইভাবে যখন মানি সাপ্লাইটা কমে যায় তখন অ্যাসেট প্রাইসের ভ্যালু আগের যে প্রাইস আগের থেকে কমে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পেলাম যে ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, ইকোনমিক গ্রোথ, এক্সচেঞ্জ রেট এবং অ্যাসেট প্রাইসের উপর মানি সাপ্লাইয়ের সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, চলুন আমরা দেখি কীভাবে মানি সাপ্লাই মেজার করা হয়ে থাকে। ঠিক আছে, দেখেন কী বলেছে, মানি সাপ্লাই ইজ টিপিক্যালি মেজার্ড ইউজিং ভ্যারিয়াস মনিটারি অ্যাগ্রিগেটস। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাইটা কীভাবে মেজার করা হয়, মনিটারি অ্যাগ্রিগেটসের মাধ্যমে মেজার করা হয়ে থাকে। তারপর কি বলেছে দেখেন, হুইচ ক্যাটাগরাইজ ডিফারেন্ট টাইপস অফ মানি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসেট বেসড অন দেয়ার লিকুইডিটি এবং অ্যাক্সেসিবিলিটি। তাহলে এই মনিটারি অ্যাগ্রিগেটসটা কী করে মানি এবং অন্যান্য যে ফিনান্সিয়াল অ্যাসেট আছে সেগুলোকে তাদের লিকুইডিটি এবং অ্যাক্সেসিবিলিটির উপর বেস করে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে থাকে। ঠিক আছে, এখানে দেখেন কি বলেছে, দ্য মোস্ট কমন মেজার্স অফ মানি সাপ্লাই ইনক্লুড M1 অ্যান্ড M2 ইউজড ইন বাংলাদেশ। তাহলে এখানে দুইটা মনিটারি এগ্রিগেটসের কথা বলেছে, M1 এবং M2, যেটা বাংলাদেশে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অ্যান্ড সাধারণত এই যে মনিটারি এগ্রিগেট যেগুলো আছে সেগুলো দেশ এবং সেন্ট্রাল ব্যাংকের উপর বেস করে এগুলো ভ্যারি করে থাকে। যেমন দেখা যায় আমরা বাংলাদেশে M1 এবং M2 মনিটারি এগ্রিগেটস ব্যবহার করে থাকে, কিন্তু ইন্ডিয়াতে দেখা যাবে যে তারা M0, M1, M2, M3 এগুলো মনিটারি এগ্রিগেটসগুলো ব্যবহার করে থাকে। যেহেতু আমাদের এখানে M1 এবং M2 ব্যবহার করে থাকে, এজন্য আমরা M1 এবং M2 মনিটারি এগ্রিগেটস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নিচে দেখি আমরা M1। এখন দেখেন M1 যে মনিটারি এগ্রিগেটস, এটাকে বলা হয়ে থাকে ন্যারো মেজার অফ মানি সাপ্লাই। ঠিক আছে, চলুন দেখি ন্যারো মেজার অফ মানি সাপ্লাই অর্থাৎ M1 বলতে আমরা কী বুঝি। এখানে বলেছে M1 রিপ্রেজেন্ট দ্য মোস্ট লিকুইড ফর্ম অফ মানি। ঠিক আছে, তাহলে মোস্ট লিকুইড ফর্ম অফ মানিগুলো M1-এর অন্তর্ভুক্ত। এছাড়া এখন আরও দেখি M1-এর অন্তর্ভুক্ত আর কী কী আছে। এখানে বলছে ইট ইনক্লুড ফিজিক্যাল কারেন্সি ইন সার্কুলেশন, অর্থাৎ ইকোনমিতে যে কারেন্সিটা সার্কুলেট অবস্থায় আছে, অর্থাৎ যেটা দ্বারা পাবলিক ট্রানজ্যাকশন করতেছে সেটাও M1-এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এছাড়াও যে মানিটা পাবলিক ব্যাংকের মধ্যে ডিপোজিট রাখতেছে এবং অন ডিমান্ড ব্যাংক দিতে বাধ্য থাকতেছে, অর্থাৎ ডিমান্ড ডিপোজিটটাও M1-এর অন্তর্ভুক্ত। এছাড়া আরও যে চেকোবল ডিপোজিট আছে যেগুলো অন ডিমান্ড উইথড্র করা যায় এবং পেমেন্ট করা যায়, সেই ডিপোজিটগুলো M1-এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে ন্যারো মেজার অফ মানি সাপ্লাই বোঝা গেল। এখন আমরা দেখি ব্রডার মেজার অফ মানি সাপ্লাই। এখন এতক্ষণ আমরা যে M1 অর্থাৎ ন্যারো মেজার অফ মানি সাপ্লাই দেখলাম, সেই ন্যারো মেজার অফ মানি সাপ্লাইও কিন্তু M2-র অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে কী বলেছে দেখেন, M2 ইনক্লুডস M1 অ্যান্ড অ্যাডস আদার লেস লিকুইড ফর্ম অফ মানি। তাহলে M2 দ্বারা আমরা কী বুঝি, লেস লিকুইড ফর্ম অফ মানিকে বোঝানো হয়, অর্থাৎ লেস লিকুইড ফর্ম অফ মানি যেগুলো আছে সেগুলো M2-র অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে M2-র অন্তর্ভুক্ত। এখানে আমরা কি দেখলাম, M2-র মধ্যে M1 তো থাকবেই, এছাড়া আর কী কী থাকে দেখি। এছাড়াও সেভিংস ডিপোজিট, টাইম ডিপোজিট এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এগুলো M2-র অন্তর্ভুক্ত। এখন আমরা দেখি M1 কীভাবে ক্যালকুলেট করা যায়। M1 ক্যালকুলেট করা যায় হচ্ছে, তাহলে M1-এ আমরা কি দেখলাম যে বর্তমানে যে কারেন্সিটা ইকোনমিতে সার্কুলেট করতেছে সেটা, অর্থাৎ কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। ঠিক আছে, তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক এবং ডিমান্ড ডিপোজিট যোগ করে M1 ক্যালকুলেট করা হয়। এবং M2 কীভাবে ক্যালকুলেট করা হয়, আমরা উপরেই দেখলাম যে M1টা M2-র অন্তর্ভুক্ত। তাহলে M2 ক্যালকুলেট করা হয়েছে M1-এর সাথে, এখানে কি দেখলাম যে টাইম ডিপোজিট, M1-এর সাথে টাইম ডিপোজিট যোগ করে M2 ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, আশা করি সবাই সলিউশন ক্লাসটি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।